ভালোই একদম 200। এত ভাগে ভাগে রান্না করে কি লাভ। বাসি ঘরটা ঝাড় দিয়ে ব্রাশটা নিয়ে ঝুল বারান্দার দিকে চলে আসলাম। স্নান করতে ঢুকবো। এখন সকাল 7:30 বাজে। আর এইদিকে গতকাল রাত্রেবেলা আমাদেরও গাড়ি চালিয়ে আসে সেই গেঞ্জি, তারপরে ছেলে দোকানদারি করে যে সেই গেঞ্জি টেঞ্জিগুলো রাত্রেবেলা হালকা পাতলাগুলো ধুয়ে দিয়েছিলাম। সেগুলো তো রাতের বেলা মুখের সামনে দিয়ে রেখেছিলাম, মানে বারান্দাটার দিকে। এখন দিনের বেলা ওগুলোকে না সরালে না ভালো লাগে না, মনে হয় কেমন একটা গোমট গোমট লাগে। এমনি হাওয়া বাতাস নেই, তার মধ্যে যদি মুখের সামনে এরকম করে ঝুলিয়ে রাখা যায় ভালো লাগে না। তা দেখলাম ওগুলো শুকিয়ে গেছে। আর ওই যে সোজা দেখো একটা ছোট্ট ঘাগরার মতো দেখা যাচ্ছে, ওটা মা লক্ষ্মীর কটনের ঘাগরা। ভাবলাম এই গরমে নিজেরাই সুতি ছাড়া অন্য কিছু পরতে ভালো লাগে না, তা মা লক্ষ্মীর না ওই একটাই ঘাগরা যেটা দিদি এই পয়লা বৈশাখী দিয়েছে, মানে কটনের। আরও আছে সব ঝিলঝিল, তা ভাবলাম এটাই ধুয়ে দিই রাতের বেলা। মানে এটা ধুয়ে দিয়েছি, এখন একেবারে শুকিয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, সুপ্রভাত। আমার নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি। ছেলেটার দুদিন একটু ছেলেটাকে নিয়ে খুব টেনশানে ছিলাম। গতকাল থেকে একটু নর্মাল দেখা যাচ্ছে, তাও পুরোপুরি এখনও ছেলেটা সেরকমভাবে সুস্থ হয়নি। তা দেখো এই ফুলগুলো একটু দেখিয়ে নিলাম। আর রাস্তায় দেখো সকাল 7:30টায় কী পরিমাণে রোদ উঠেছে। আমগুলো প্রথমে ঝুল বারান্দার দিকে দিলাম, তারপরে দেখলাম না একটু আরেকটু রোদ মানে লাগলে ভালো হয়, তাই ব্রাশটা হাতে নিয়ে স্নানটা পরে করব, বরঞ্চ আমটা রেখে আসি। তা এসে না ছাদে এসে মনটা খুশি হয়ে গেল। দেখলাম এই জবা ফুল গাছটায় 2টো জবা, আর এখানে 2টো চন্দন জবা ফুল ফুটেছে। ফুলগুলোর সাইজ মনে হয় গরমে ছোট হয়ে গেছে গো। আর এই ফুলটার কালারটা দেখো কি মিষ্টি। কদিন যে পরপর বেশি কাঁচা ধোয়া করেছি, আজকে আর সেই পরিমাণে না। স্নান করার সময় আজকে দেখো রাত্রেবেলা কটা ধুয়েছি, আবার এই যে এখন আবার মানে পাতলা গেঞ্জিগুলো, ওই পাতলা গেঞ্জিগুলোই বেশি বেরোয়। বাবু এক এক সময় এক একটা পরে তো, তা সেগুলো তা স্নান করার সময় ধুয়ে দিলাম। ভাবলাম সোজাতে এখন সিঁদুরটা কপালে ছুঁয়ে ঠাকুর ঘরে যাব, কিন্তু ওই যে হ্যাঁ মানে আমার কর্তামশাই দেখো ঠাকুরটা পরিষ্কার করতে তো অনেকটা সময়। তা আমি না মনে মনে ভাবছিলাম ঠাকুরটা পরিষ্কার হয়ে যাওয়ার পর যেন ও ওঠে, নাহলে মানে উঠলেই তো বলবে চা, যেটা ভাবছিলাম সেটাই। আর এই যে ঠাকুরের ঘাগরাটা নিয়েই একেবারে ঠাকুর ঘরে যাব। দেখো শুকিয়েও মানে শুকাবে না ওরে বাবা, রাতের বেলা ধুয়েছি আর এখন তো শুকানোটা স্বাভাবিকই। আর চলো একেবারে ফুলগুলো তুলে নিয়ে যাই। আর হ্যাঁ, এক দিদিভাই আমাকে বলেছে, রিতা স্নান করে ঈশান কোণের দিকে দাঁড়িয়ে তুমি মানে হাত জোর করে সূর্য দেবতাকে প্রণাম করবে। আমি কিন্তু যেদিন থেকে ওই দিদিভাই বলেছে সেদিন থেকে করি, কথাটা বলতে খেয়াল নেই। আজকে মনে পড়লো, আমার বারান্দার কোণার দিকে ঈশান কোণের দিকে তাকিয়ে কোনো সময় ছাদে গিয়ে করি, কোনো সময় বারান্দার কোণার থেকেই প্রণামটা সেরে। ঠাকুর ঘরে সবে ঢুকেছিলাম, তা আমাদের ও আবার বললো যে আমাকে চাটা দিয়ে তুমি ধীরে সুস্থে ঠাকুর ঘরে পুজো দাও। তা ভাবলাম যে ঠিক আছে, বৃহস্পতিবার তো অনেকটা সময় লাগবে ঠাকুর পরিষ্কার করা। স্নান যখন হয়ে গেছে বড় কাজ, এবার চাটা করে ওকে দিয়ে একবারে চাটা করে রাখছি, পরে আমি পুজো দিয়ে এসে খাবো। আর এই দেখো লাইটটার অবস্থা দেখো, দেখো যে কীভাবে ঝুলছে। চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের এই সবার এখানে গরম কেমন? আমাদের এখানে যে স্নান করলে কেউ দেখো মনে হচ্ছে। আর এই যে চুল বাঁধলাম আর সারাদিনে খুলবো না, বাবাকে যা গরম কি আর বলবো। ফিল্টারটা এখন ঠিকঠাক করে কাজ করছে না, দেখা যাক। ছোটোখাটো সমস্যা তো লাইফে থাকবেই। সারাদিন সাথে থাকো, ব্লগ তো শুরু করে দিলাম, দেখতে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। জলের বোতল ভরতে ভরতে খালি হয়ে যায়। সকাল সকাল স্নান করলাম পুজো দেবো বলে, একজন চা খেতে চাইলে চা করে দিলাম। এখন আবার ঠাকুর ঘরে পাখাটা লাগাতে মিস্ত্রি ভাই সকাল সকালই এসছে, ও কাজ করে বেরিয়ে যাক, তারপরে আমি যাবো পুজো দিতে। রান্নাঘরের লাইটটাও এই যে ঝুলে রয়েছে না হোল্ডার থেকে, এটাও ঠিক করতে হবে। এই রান্নাঘরের লাইটটাও ঠিক করে দেবে, ওই তোমাকে না ওকে বলছি।
ইলেকট্রিশিয়ান ভাইটা খুব সকালেই এসেছে। ও বলে আজকে আমার হঠাৎ মনে পড়লো বৌদির তো বৃহস্পতিবার। আসলে মাঝে মধ্যে না আমাদেরও ফোন করে ওকে ইয়ার্কি করে বলে, তোর বৌদি ঠাকুর ঘরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তুই পাখাটা দিয়ে গেলি না। বলে আজকে তাই সকাল সকাল তোমার পাখা নিয়ে এসেছি, তুমি পাখার নিচে বসে যত খুশি ঠাকুর ঘরে পুজো দাও। তা ও চলে গেল, আমি আমার মা লক্ষ্মীকে এবার পরিষ্কার করে নিলাম। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। ঠাকুর ঘরে পাখাটা তো দিয়ে গেল। ওমা, আবার এক নতুন করে সমস্যা, ইলেকট্রিশিয়ান ভাইটাকে আবারও ডাকতে হবে। কি বলো তো, 3 তলা। গতকাল আমি উপরে গেছি, গিয়ে রাতের বেলা লাইট অফ করতে গিয়ে দেখি একটা রুম, 3 তলায় 4টে রুম, তো 4টে রুমের সামনে 4টে মিটার। একটা রুমের মিটার কোনো কাজ করছে না। সাথে সাথে ওই রুমে আমি ওকে ডেকে জিজ্ঞাসা করলাম যে তোমার মিটার তো কিছু কাজই করছে না। বলে আমি তো 2 দিন ধরে দেখছি। তার তো উচিত ছিল আমাকে জানানোর। বলো, এই যে মিটারে যা ইউনিট সেই হিসাবেই তো তারা টাকাটা দেবে, তাই না? আর তাতে তো লসটা আমারই হবে। তা কী আর করব। এবার এই ভাইটাকে ডাকলাম। এই ভাইটা যখন পাখা লাগাতে আসলো, ও দেখলো যে রুমে ওই বোনটা নেই, যার জন্য ও বললো বৌদি তোমার মিটারটা তো অকেজো হয়ে রয়েছে, এই মিটারটা চেঞ্জ করতে হবে। আবার কবে ও আসবে, আবার কবে ওই ভাড়াটে মেয়েটা ঘরে থাকবে, এই হয়েছে সমস্যা। কী আর করা যাবে। বাবাকে আজ কাপড় পরাইনি, এত গরম। থাক, এমনিই তো থাকে বাবা। ঠিক আছে, সব কিছু গুছিয়ানো হয়ে গেছে, ঘট পাতা হয়ে গেছে, আমার পাঁচালিটা পরে নিই। চশমাটা আনিনি, চশমাটা। ঠাকুরকে সেবা দিয়ে আর পাঁচালি পরে আমি বেরিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, কেননা কিছুক্ষণ পর তারপর আবার ঠাকুর ঘরের দরজাটা খুলবে। এবার আবার এই সমস্ত কাজে হাত দিই। বড় কাজটা হয়ে গেল, ছেলের বিছানা, আমাদের বিছানা কী অবস্থা, সমস্ত কিছু এলোমেলো হয়ে পড়ে গেছে, ঘর মোছা, সমস্ত কাজ বাকি। এবার স্পিডে শুরু করে দিই। কাজ করে 2 মিনিট বসলে ঠিক আছে, কাজ ফেলে রেখে 2 মিনিট বসা অস্বস্তি লাগে। সবার আগে আমার বাবু সোনাকে জিজ্ঞাসা করতে হবে কী খাবে। আর বাবুর কথা অনেকেই বলেছে যে ওকে ডাক্তার দেখাও, বলেছিলাম তোমাদের কপটা বসে গেছে, বুকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তা গতকাল বেশ একটু নর্মাল ভালোই ছিল, আজকেও ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবার আশীর্বাদে একটু ঠিক আছে। সহজে তো ডাক্তারখানায় যেতে চায় না। আর ওষুধ, ওকে একটা সিরাপ খাওয়ানো হয়েছিল, সিরাপটার নাম বলছি না, ইউটিউবের অনেক রুলস আছে তো, সেই সিরাপটা খুবই উপকার। তা ওটা খাওয়াচ্ছি, সাথে মেডিসিনও চলছিল। তা এখন দেখা যাক, আরও দুটো বারবার বললাম যে চল একটু অল্পতেই দেখিয়েছি, বললাম আমি একটু সুস্থ আছি, অসুবিধা হচ্ছে না, এখন নর্মালভাবে শ্বাসও নিঃশ্বাস নিতে পারছে। বাবুর ঘরে বিছানার চাদরটা ভাবি একটু চেঞ্জ করে দেবো, দেখা যাক কতদূর কী করতে পারি। তার মধ্যে তো আবার রান্নাবান্না আছে। আর হ্যাঁ, এবার ডালটা ভালো জায়গার থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? ডালটা ভালো না, মুসুরি ডালটা রান্না করলে সেইভাবে ভালো সেদ্ধ হচ্ছে না, প্রেশার কুকারে করছি তাও না। যার জন্য পুজো দিতে যাওয়ার আগে আমি কী করেছি বলো তো, এই যে ডালটাকে ভিজিয়ে রেখেছি, মুসুরি ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। কিন্তু দেখতে কি সুন্দর, ডালগুলো ভালো সেদ্ধ হয় না। চালটাও ভিজিয়ে রেখেছি যাতে আমার এসে ঝটপট কাজ হয়ে যায়। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসে তারপর ওইদিকে কাজে যাই। ডালটা বসিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এই চাদরটা না প্রথমে ভেবেছিলাম হয়তো পলিস্টার টাইপের, কিন্তু না, ওই ঘরে পাতার পর যেই ধুয়ে দিলাম, না গো বেশ ভালোই কটনের। আমি আরও ভাবলাম যে চাদরটা কিনে ঠকেছি কিনা, কিন্তু না, বেশ সুতির চাদরটা।
একটা জিনিস দেখো, পুরনো, অনেক আগেই গুছিয়ে রাখা হয়েছে, এটা যে বাদ দেবো। এখন প্যান্টটা এই দেখো ভাঁজের এখানে আমার কি কাগজ নাকি, যা মানুষ তার পকেটে, এই দেখো বৃহস্পতিবার হাতে টাকা চলে আসলো। আমি পেনটা পুরনো হয়ে গেছে তো, দেখেই তো বুঝতে পারছি। ও আবার কটা রেজগিও আছে, দাঁড়াও। আরে বাবা, কত দেখি কত আছে, 100, 200, 300, 350, 390 টাকা। সকালবেলা ভালোই একদম প্রফিট হলো। আরে প্যান্টটা এগুলো বাদ হবে সে। এখন গিয়ে যদি বলবে প্যান্টগুলো পকেট দেখে রাখতে পারো না, এই একটা বাদ, এর মধ্যে আর নাই, বারবার কি আর পাওয়া যায়? হ্যাঁ, যেগুলো বাদ অনেকগুলো প্যান্ট। আমাদের ওকে দিলাম চিড়ে আর দই, ছেলে কিচ্ছু বললো না কি খাবে। তা এখন ভাবলাম কি ভাতটা বসিয়ে এসে তারপরে আরও মানে এদিকের কাজগুলো করি, ঘরটরগুলো মোছা বাকি, কেননা দেখতে দেখতে বেলা তো অনেক হয়ে গেছে। আবার বলা যায় না, কারেন্ট গেলে তো আমার ইন্ডাকশানে ভাত করাও মুশকিল। এদিকে আবার আমগুলোর কথা মনে পড়লো, ভাত বসিয়ে আমগুলো নিয়ে আসা। এই নাম সংসার, এবার এদিক ছোটো এবার ওদিক ছোটো, আমগুলো পেরে নিয়ে আসা। কী বলো তো, আমগুলো না আর বেশি শুকনো যাবে না, তাহলে আচার করলে সেরকম টেস্ট হবে না। এই জন্য খেয়াল করে আবার আমগুলো পেরে নিয়ে চলে আসলাম। ছেলেটার কাছে দুবার করে গেলাম যে কী খাবি বল, কোনো কথা বলছে না। বললাম ছাতু দেবো, শুধু একটু ঠাকুরের প্রসাদে কিশমিশ কাজুটা একটু মুখে দিল, আর কিচ্ছু খাবে না। এই এতক্ষণে মা, এই তো এই কি হয়েছে বাবা, চাবি দেবো? কোথা থেকে আম পানা আনবি? তা কিছু তো খেতে হবে, খালি পেটে তার আম পানা খাবি না। একটু ছাতু দেব নাকি সে খাবি? আম পানা খাবে, চিন্তা করতে পারো, ঠান্ডায় গদো গদো আম পানা খাবে। খালি পেটে কিছু খাওয়ালে আমি ঘর মুছতে, চাবি কোথায় রাখলো আবার বাইকের চাবি? ঘর মুছতে মুছতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। ও বাবা, এই যে আমি ছুঁড়ে দিচ্ছি, নাও। এই যে বাবা, একটা মজার কথা শুনবে। আমি যে স্টিকটা দিয়ে ঘর মুছি, সেই স্টিকটা কদিন ধরে খুঁজে পাচ্ছি না। আসলে মানে ওই বিয়েবাড়ির উপলক্ষে লোকজন আসবে, এটা এদিক ওটা ওদিক করে রেখেছি। তারপরে বড় বড় ন্যাকড়াগুলো দিয়ে যখনই কেউ মানে ঘরে ঢুকেছে, ধুলোবালি লেগেছে, ওইগুলো ভিজিয়ে কোনো রকমের তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। কেননা কদিন তো জানো কীভাবে ব্যস্ত ছিলাম। এখন স্টিকটা যে কোথায় রয়েছে খুঁজেছি, পেয়ে যাব, আছে নিশ্চয়ই। তার মধ্যে আবার আরও একটা জিনিস, মানে টুকটাক কিছু কিছু জিনিস, যেমন আমার ছেলের একটা পুরনো হাওয়াই চপ্পল, সেই হাওয়াই চপ্পলটা গায়েব, অথচ একটা লেডিস হাওয়াই চপ্পল বাড়িতে পড়ে আছে। এবার আমাদের ও বলে কি, এটা কি পুজো হয়েছে যে বাইরের লোক বাড়িতে এসেছে? এটা তো নিজেদের লোকজন। তা লেডিস একটা হাওয়াই মানে জুতো এখানে রেখে, লেডিস হাওয়াই চপ্পল না, চামড়ার জুতোটা রেখে কে যে আমার ছেলের জুতোটা পড়ে গেছে আমি সেটাই ভেবে পাই না। ও ওইটা মানে সচরাচর ব্যবহার করে। মানে এই রকম টুকটাক যেটা মানে কিছু কিছু জিনিস কেউ আবার ভেবো না যে বলছি যে কেউ নিয়ে চলে গেছে, না, মানে এই রকম কিছু গণ্ডগোল হয়ে গেছে, বুঝেছো তো, বিয়ে বাড়ির উপলক্ষে। আমার বাপের বাড়িতে তো হয়েছি, কিন্তু ওই যে আমার বাড়িতে ওই একদিনের মধ্যে এইরকম মানে সমস্যা হয়েছে। তার মধ্যে নিজেও তো ঠিকঠাক সময় দিতে পারতাম না। কদিন তো তোমরা দেখেছো কীভাবে দৌড়িয়েছি। মনে হচ্ছে স্টিকটা ঘর মুছি যে, সেটা আমি সেদিন ধুয়ে জানলার এখানে দিয়েছি, সেটাই মনে হয় ডিগবাজি খেয়ে গ্যারেজের মানে টিনটার ওপর মনে হয় পড়েছে। এখন গিয়ে মানে কালকে ভাবছি সকালবেলা উঠে একবার দেখব। কি বলো তো, মানে মনে করি কিন্তু আবার অন্য একটা কাজে ব্যস্ত হয়ে যায়, ভুলে যাই। তাই এই জল নেতা দিয়েই এখন মুছে নিলাম সমস্ত ঘরগুলি সমস্ত মোছা হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম, ভাত হয়ে গেছে, দেখো ভাত ফুটে গেছে। একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে না বেশ ভালো, সব দিকেই কাজ এগিয়ে যায়। এই জন্যই তো সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে আমি ঘরও পরিষ্কার করতে পারবো, একদিকে রান্নাও করতে পারবো। আর এই যে প্রেশার কুকারটা দেখো,
এই যে ডালটা সেদ্ধ হয়েছে, আর ডালটা না সত্যি কেমন একটা কালচে কালচে হয়। চলে আসলাম ছেলের ঘরে, জানো ছেলের ঘরে ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করব, কিন্তু না হলো না। ছেলের ঘরে চাদরটা চেঞ্জ হলো না কেন, সময় করে আর পারলাম না। ভাবলাম থাক, আজকে আমার রুমেরটা করেছি, কালকে বাবুর রুমেরটা করব। হাতে করে চাদরটা নিয়েও এসেছিলাম, হোয়াইট কালারের এই যে চাদরটা, সেটার পাতা হলো না। আর এই দেখো ভাতও ফুটে গেছে। আর এই যে কতদিন ধরে এই যে স্কোয়াশগুলো রয়েছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে, চিংড়ি মাছও আছে। চলো এগুলো কেটে নিই, স্কোয়াশগুলো। না একটা কেক খা, তবে না খাবে না, একটু অল্প ঠান্ডা জল দিয়ে একটুখানি ছাতু ঘুরিয়ে দিয়ে আসি। ভাত ফুটেও গেছে, ভাতটা হয়ে গেছে। আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল করব। আমগুলো না একটু দিলে ডালে কালো কালো হয়, এই জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখন ছাতু গোলাবো। সকাল থেকে এতবার বললাম না না করে, এখন গেছিল আম পানা আনতে, সেখানেও পাইনি আম পানা। বললো মা রাতের বেলা আসবে। আর এখন তোমার কেকও আনেনি। তা আমার তো মনটা কেমন লাগে, জানছি তোকে আমি অল্প করে একটু ছাতু গুলিয়ে দিই। আর এগুলো না, এই যে মটকা এনেছিল না বাবু, একেবারে চীনামাটির কি সুন্দর শিশিগুলোর মতো, তো এগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছি। একটাতে ভাজা মশলা, একটাতে বিট নুন রেখেছি। এর জন্যই তো আমাদের মেয়ে মানুষের সংসারে টুমটামের অভাব নেই। যদি একটা ভালো কৌটোর মধ্যে কিছু একটা খাবার অর্ডার দিয়ে আনা হয়, কৌটোটা রেখে দিই। যদি একটা ভালো বোতলের মধ্যে কিছু একটা অর্ডার দিয়ে না হয়, সেটা রেখে দিই, যার জন্য টুমটাম একেবারে ঘরের মধ্যে ভর্তি হয়ে যায়। আর মানে সংসার করতে গেলে তো সেগুলো লাগবেই, বলো। একটা প্লাস্টিকের মধ্যে ভরে নাও। দেখো বক্সটা খোলো, বক্সের মধ্যে অনেকগুলো গেঞ্জি আছে। এখানে আমাদেরও কিছু জামা কাপড় খুঁজতে এসেছে। আসলে কি বলো তো, আমাদের বছর দুয়েক আগে আমাদের এক ড্রাইভার মানে আমাদের অটোটা চালাতো, তখন সে খুব ভালো ছিল, সুস্থ ছিল, আর প্রচণ্ড কুঁড়ে ছিল। মাঝে মধ্যেই যখন তখন গাড়ি বসিয়ে দিত, 5 দিন 7 দিন করে ছুটি করত সেই ড্রাইভার ভাইটা। আর তখন সুস্থও ছিল। হঠাৎ করে কি হলো, চোখে আর দেখতে পায় না। 6-7টা ডাক্তার দেখিয়েছে, পুরো চোখ দুটো অকেজো হয়ে গেছে। ডাক্তারখানা থেকে তো তাকে প্রতিবন্ধী বললে উল্লেখও করে দিয়েছে যে মানে আর কোনোভাবে চোখ দুটো ঠিক করা যাবে না। তা সে এসছে আজকে, তার ছোট্ট একটা বাচ্চা ছেলে। এই সমস্ত কথাগুলো বলতেও যেমন কষ্ট লাগে, কি বলবো। বাচ্চা ছেলেটাকে হাত ধরে নিয়ে আসে, মাঝে মধ্যেই আমাদের ওর কাছে আসে। যখন সুস্থ ছিল জানো, আমাদের ও কত বলতো যে তুমি সুস্থ মানুষ, এখন কাজকর্ম করবে, কিন্তু এতটাই করেছিল, কাজকর্ম করতো না। আজকে ভগবান তো সেই ক্ষমতাটাও রাখেনি, কেড়ে নিয়েছে। চোখে দেখতে পায় না, সে কী করে গাড়ি চালাবে। এখন কত অভাব অনটনের মধ্যে রয়েছে। তাই মানুষ সব সময় প্রত্যেকটা মানুষকেই সময় থাকতে না, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়। সেই সময় আনন্দ, তারপরে হচ্ছে সমস্ত কিছু করার মধ্যেও এমন কিছু করতে হয় যেটা নাকি পরবর্তীকালে কাজে আসবে। তখন মানে কি বলবো। আর তাকে আমিও পর্যন্ত কত বলতাম যে এত কুঁড়ে কেন, তুমি গাড়িটা খালি বসিয়ে দাও আমাদের। আজকে আমারও খারাপ লাগছে, কিন্তু না, সেই সময়টাকে সে কোনো রকম গুরুত্ব দেয়নি। আর আজকে তো এই পরিস্থিতি। তা আমাদের ওর কয়েকটা, এ দেখো আমি আজকে পটল চিংড়ি করছি, স্কোয়াশের তরকারিও করব, আমাদেরও ভালো খায় না বলে পটল চিংড়ি আর গুড়গুলো দিয়ে আমটা আচার করব। তা বাচ্চাটাকে নিয়ে এসছে আমাদের, ও বললো চলো দেখবে ওর চেহারাটা কি হয়ে গেছে। আমি আর গেলাম না, জানো খুব খারাপ লাগে এসব দৃশ্য দেখতে। ও আবার কিছু পয়সা আর একটু একদম ভেবো না পুরনো শার্ট কিছু ভালো ছিল আলমারিতে, সেটা বক্সে কিছু ছিল, সেগুলো একটা নতুন মানে আমাদের দোকানে তো ব্যাগ পায়, যেখান থেকে মোবিল টোবিল নেয়, সে ব্যাগে ভরে দিয়ে দিল। প্রত্যেক বছর পয়লা বৈশাখে বাচ্চাটাকে পয়লা বৈশাখে পুজোতে জামা কাপড় আমি দেই। আর এবছর পয়লা বৈশাখে না আমার মাথা থেকে বেরিয়ে গেছে, আসলে বিয়েটা ছিল না, তাই ওর বাবা আবার কিছু পয়সা আমাদের মানে আমার কর্তা দিয়ে দিল। তা সেটা তোমাদের দেখানোর কিচ্ছু নেই, সেগুলো বলতে না খুব খারাপ লাগে। সময়টাকে কাজে লাগাতে হয়, জানো তো। তো ছেলে দেখে তো এরকম একটু খেলো, এখন এই যে চানাচুর দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। আমি এটা নামিয়ে রেখে দিলাম আচারটা, এখন আর কিছু করবো না। আর এখানে এই যে
আম দিয়ে ডাল, কোয়াশ, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। চিংড়ি মাছ দিয়ে হালকা করে করেছি। এটা আমাদের পটল চিংড়ি। আর লাস্টে বসানো উচ্ছে ভাজা। এই উচ্ছে ভাজাটা বসানো। আর ছেলে তো ওই যে একটু মেখে দিয়েছিলাম পটল চিংড়ি। হ্যাঁ বাবা, কি লাগবে? কি তোকে পটল দিয়ে দিলাম, খেলি না। তোকে ডাল চানাচুর দিয়েছি, তাও আবার খাবি না? ওই যে কটা খা, চাটনি মুখে দে, আর একটুখানি খেয়ে নে। এই দুটো ভাত খাওয়াতে পারি না, এমন ছেলে। এত ভাগে ভাগে রান্না করে কি লাভ? চিন্তা করতে পারবে? এই দেখো, প্রথমে তো পটল চিংড়ি দিয়ে মেখে দিলাম, তারপরে চানাচুর দিয়ে মেখে, ডাল দিয়ে মেখে, চানাচুর পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে, তারপর চাটনি দিলাম। সেই ভাতও মা তুমি পরে খেয়ে নেবে। এত যারা খাচ্ছে না সেরকম কদিন ধরে খাওয়া নিয়ে, এর থেকে যদি আমি 100 টাকার মাংস দিয়ে আসতাম খুব ভালো হতো। অন্তত ছেলেটা খেত। দেখবি সন্ধ্যাবেলা যে বাবা এই বড় দুপুরে খাওয়াটা কোনো কিছু দিয়ে খেলো না। এবার ভিডিওর থাম্বনেলটা তৈরি করবো। 3:30 যে ভিডিওটা যাবে, থাম্বনেলটা তৈরি করবো 2টো বাজে। এটা তো আমি পেয়েছি, হিসাব মতো তো ওটা ভাগিদার আমি। কোন প্যান্টটা ছিল? কালো প্যান্টটা? কালো প্যান্টটার মধ্যে। ওটা তো ফেলে রেখেছিলে। সবকটা প্যান্টের পকেট চেক করছি? না না, প্যান্টটা ভাঁজ করতে গেলে খসখস আওয়াজ হচ্ছে। আমি ভাবছি কি কাগজপত্র, দরকারি কাগজ ব্যাগ, কারণ পকেটে তোমার পয়সা তো পাওয়া যায় না চট করে। কাগজ বাইবা বাইর করে দেবে না টাকা, যা কিপটা মানুষ পকেটে। না, যা 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 স্নান করো, ছেলেটা খেলো না ওটাই। সন্ধ্যা হতে যায়, ঠান্ডা জল পাম্প ছেড়ে ভরে নিয়েছি। এগুলো গাছে ভালো করে দিয়ে দিচ্ছি, সাথে আমিও ভিজে যাচ্ছি। কোনো ব্যাপার না, গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো তো দিতে হবে। ব্লগটা শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন